আজকে ক্লাস শুরু করছি। তো আজকে তোমাদের যেটা আলোচনা করব লিখে রেখেছি কারেন্ট ইলেকট্রিসিটি ইউনিট 2 থেকে তোমাদের 2022 এইচএসে কোন জায়গাগুলো ভালো করে দেখতে হবে বা কোন প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য দেখতে হবে ভালো করে, তার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেগুলো আমি বলে দেবো এবং কিছু সমাধানও করে দেবো। তো এর আগের দিন তোমাদের স্থির তড়িৎ থেকে বেশ কিছু প্রশ্ন বলে দিয়েছিলাম এবং পিডিএফটা তোমরা নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছো তোমাদের আমার যে চ্যানেলের ডেসক্রিপশন থেকে। তো চলো আজকে আমরা শুরু করছি কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িতের যে ইউনিট 2, এখান থেকে আমাদের প্রায় 8-10 নম্বর আসবে। তো সেগুলো আমরা ভালো করে দেখে নিই। তো প্রথমেই চলে আসি কিছু থিওরি প্রশ্ন। থিওরি প্রশ্নগুলো আমি মোটামুটি একটু বুঝিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই পারবে। আর গাণিতিক সমস্যা যেগুলো আমি রেখেছি আমার সাজেশানে সেগুলো একটু সমাধান করে দেবো বা বলে দেবো কোন সূত্রের সাহায্যে করা যেতে পারে। তো বেশ কিছু প্রশ্ন আছে, তো আমরা চলো দেখে নিই। এখান থেকে আমাদের 2 নম্বর আর 3 নম্বর মিলিয়ে আমি আলাদা করে করিনি, একসাথেই করেছি। তো সেগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথম যেটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অনুপ্রবাহের বেগ, ইলেকট্রনের যে অনুপ্রবাহের বেগ কি, তার থেকে ওহমের সূত্রটা কিভাবে প্রতিষ্ঠা করা যায়। অনুপ্রবাহের বেগ আমরা জানি কোন একটা পরিবাহীর মধ্যে যখন আমরা তার দু প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি করি এবং যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলি যে গড় বেগ অর্জন করে সেটাকে আমরা অনুপ্রবাহের বেগ বলি। তো তোমরা এর থেকে ওহমের সূত্র ভি সমান আইআর কীভাবে প্রতিষ্ঠা করবে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি ছোট করে। তো অনুপ্রবাহের বেগের যে রাশিমালা ভিডি সমান হচ্ছে আই বাই এন ই এ, এটা আমার করিয়েও দেওয়া আছে, তাও আমি একটু ছোট করে বলছি। তো এটা একটা, আবার ভিডি সমান আমরা জানি মিউ ইন্টু ই, যেখানে মিউটা হচ্ছে মোবিলিটি বা সচলতা। তো এই যে পরিবাহী, সেখানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেছি বা বাইরে থেকে একটা বিভব পার্থক্য সৃষ্টি করেছি। এর পরিবাহীর দৈর্ঘ্য এল, আর বিভব পার্থক্য ধরো এখানে একটা ভি দেওয়া হয়েছে। তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ হবে, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে তড়িৎ ক্ষেত্রটা এইদিকে। তাহলে তড়িৎ ক্ষেত্রকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে, ই সমান ডিভিডিএক্স মানে ভি বাই এল। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এরকম একটা রিলেশন। তাহলে আমাদের ওহমের সূত্র অনেকটাই চলে এসছে। তাহলে ভি সমান আই বাই এন ই এ, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ইটা হলো ইলেকট্রনের আধান, এনটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, নাম্বার ডেনসিটি অফ ইলেকট্রন। এখান থেকে ভিটা আমরা পেয়ে যাচ্ছি আই এল এন ই মিউ ইন্টু এ। ওকে, তো এখানে এটাকে আমরা লিখতে পারি 1 বাই এন ই মিউ এল বাই এ ইন্টু আই। তাহলে দেখো ভি সমান আই আর, তাহলে এটা চলে এসছে আর, মানে 1 বাই এন ই মিউটা হচ্ছে রোধাঙ্ক, রো এল বাই এ টু আই, তাহলে চলে এলো আর আই। এইভাবে তোমরা প্রমাণ করে দিতে পারো। ঠিক আছে, সূত্র দুটো লিখবে, কোন টার্মটা কি সেটা একটু উল্লেখ করে দেবে। যদি আরও ভালো করে বুঝতে চাও ভিডিও ক্লাসটা ফলো করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, কারশফের সূত্র থেকে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থার শর্ত, মানে পি বাই কিউ ইকাল টু আর বাই এস, হুইস্টন ব্রিজের যে নীতি, এটা তোমরা তোমাদের ছায়া প্রকাশনীর বইতে ওহমের সূত্র দিয়ে করা আছে। কারশফের সূত্র থেকে দেখতে গেলে কিভাবে করা হয়েছে সেটা একটু ভিডিও ক্লাস ফলো করবে, খুব ইম্পর্টেন্ট। কারশফের সূত্র থেকে যে প্রমাণ, মানে আমাদের প্রমাণ করতে হবে, এই যদি আমরা হুইস্টন ব্রিজ ধরি, এটা পি কিউ, এখানে গ্যালভানোমিটার আছে, এটা আর এটা এস। তাহলে নিষ্পন্দ অবস্থার শর্ত কি আমরা জানি, মানে পি বাই কিউ সমান আর বাই এস হলে পি বাই কিউ সমান আই বাই আর বাই এস হলে আই জি 0 হয়। গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। তো তার জন্য আমাদের এই প্রমাণটা করতে হবে অবশ্যই কারশফের সূত্র প্রয়োগ করে, কেভিএল প্রয়োগ করে, কেসিএল প্রয়োগ করে আমাদের করতে হবে। তোমরা এটা কীভাবে করা যেতে পারে তোমাদের ছায়া প্রকাশনীর বইতে মনে হয় নেই, তোমরা আমার ভিডিও ক্লাসটা ফলো করতে পারো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আমি যেটা রেখেছি,
পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়, মানে অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয় পোটেনশিওমিটারের যে ব্যবহার সেটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে, এবং এর ক্ষেত্রে বর্তনী চিত্রটাও কেমন হয় আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিতে পারি। এটা হচ্ছে সোর্স, এখানে একটা সিরিজ রেজিস্ট্যান্স RS, এটা হলো পোটেনশিওমিটারের তার A আর B, এর দৈর্ঘ্য L, আর রোধ এটা হচ্ছে R। এখানে অজানা যে কোষটার তড়িৎচালক বল আমরা নির্ণয় করতে চাইছি সেটা হচ্ছে E, এটা হচ্ছে সোর্স ভোল্টেজ E0 E0। এখানে একটা গ্যালভানোমিটার আমরা যুক্ত করব এবং একটা জায়গায় নিষ্পন্দ বিন্দু আমরা দেখব কোথায় আসছে। নিষ্পন্দ বিন্দু C তে এসছে, সাপোজ এই দূরত্বটা হচ্ছে x। তো আমাদের যেটা প্রমাণ করতে হবে E এর যে মানটা, ইটা কত আসে আমাদের হচ্ছে E0 বাই L RS প্লাস R ইন্টু R, RS প্লাস R ইন্টু হচ্ছে R ইন্টু X। এই প্রমাণটা তোমাদের করতে হবে। এই সূত্রটা কিভাবে প্রমাণ করা যেতে পারে তোমরা ভালো করে দেখে নেবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এবং এই জিনিসটাকে বিভবের নতিমাত্রা বলে পোটেনশিওমিটার থেকে এবছর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আসার মতন বেশ কিছু প্রশ্ন আছে, আমি সবই বলে দেবো, সেগুলো তোমরা ভালো করে দেখে নিতে পারবে। প্রমাণটা একটু দেখে নিও ভালো করে। ওকে, চলো নেক্সট কি প্রশ্ন তাতে যাই আমরা। তো যে প্রশ্নগুলো বলছি এগুলো শুধুমাত্র টেস্টের জন্য নয়, ফাইনাল এক্সামেও খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ভালো করে তোমাদের দেখে নিতে হবে। তো লাস্টের যে প্রমাণটা আমি বললাম এটা কিন্তু অবশ্যই ভালো করে দেবে। প্রত্যেকটা প্রমাণ হুস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থার শর্ত প্রতিষ্ঠা করা কারশফের সূত্র থেকে ভালো করে দেখবে। আচ্ছা, তারপরে প্রশ্ন, মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধ পরিমাপের সময় একবার সমপ্রবাহ এবং একবার বিপরীত প্রবাহ পাঠানো হয় কেন এবং সেখানে গড় নেওয়া হয় কেন? তো আমরা যখন মিটার ব্রিজে তোমরা প্র্যাকটিক্যাল নিশ্চয়ই করেছো, সেখানে দেখবে একবার চাবি পরিবর্তন করে, মানে যেটা আমরা রিওস্ট্যাট না, ওটাকে বলে হচ্ছে আমাদের কমিউটেটর সুইচ ব্যবহার করে আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করি। কারণ সেক্ষেত্রে তড়িৎ প্রবাহটাকে একবার বাঁ থেকে ডানে মানে ক্লকওয়াইজ ঘোরানো হয়, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয়। তাহলে দুবার যদি আমরা পাঠ নিই তাহলে পাঠ পরিমাপ করে গড় করি, দুবার খুব কাছাকাছি পাঠ আসে। তো তাতে কি হয়, আমাদের ত্রুটিটা মিনিমাইজড হয় বা ন্যূনতম ত্রুটি ঘটবে যদি দুবার আমরা তড়িৎ প্রবাহ পাঠিয়ে পাঠটা নিই। তাহলে ত্রুটি ন্যূনতম করার জন্য আমরা একবার ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ পাঠাই, একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠিয়ে দুটো যে রিডিং পাই, যে নিষ্পন্দর দৈর্ঘ্যটা পাই, তার গড় নির্ণয় করে থাকি। এই কারণেই করা হচ্ছে। তাহলে উদ্দেশ্যটা হচ্ছে এরর মিনিমাইজ করার জন্য। আচ্ছা, এটা 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। আচ্ছা, নেক্সট আমাদের যে প্রশ্ন যেটা আমি রেখেছি সেটা হচ্ছে, হুস্টন ব্রিজের সাহায্যে খুব উচ্চ বা স্বল্প মানের বা খুব কম রোধ সূক্ষ্ম পরিমাপ করা যায় না কেন? এটা তোমরা ছায়া প্রকাশনের বইতে হটস যে প্রশ্নোত্তর আছে সেখানে পেয়ে যাবে, দেখে নেবে, খুবই সহজ। যদি রোধটা খুব বেশি হয়ে যায় তাহলে বেশিরভাগ প্রবাহ মাত্রাটা তারের ভেতর দিয়ে চলে যাবে, হুস্টন ব্রিজের যে আমাদের মিটার ব্রিজের যে তার সেখান দিয়ে চলে যাবে, আর ফলে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের জন্য মিটার ব্রিজের যে তারের সেটা রোধ পরিবর্তন হয়ে যেতে পারে। আবার যদি খুব কম মানের নিই তাহলে বেশিরভাগ প্রবাহটাই চলে যাবে ওই অজানা রোধের মধ্য দিয়ে, এবং প্রবাহটা বেশি যাওয়ার জন্য গ্যালভানোমিটারের প্রবাহের পরিমাণও বৃদ্ধি পাবে, এবং সেক্ষেত্রে গ্যালভানোমিটারটা নষ্টও হয়ে যেতে পারে এবং ত্রুটিপূর্ণ পাঠ আসতে পারে। তোমরা এটা তোমাদের ছায়া প্রকাশনীর বই যারা ফলো করো, প্রত্যেকটা বইতেই আছে, ছায়াতেও আছে, সাঁতরাতেও আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট আমি প্রশ্ন রেখেছি 5, শান্ট কি সবাই জানে। আর এবার বলছি একটি 2 নম্বরের প্রশ্ন, শান্ট কি, শান্টের সঙ্গে শান্টের রাশিমালাটা করে নেবে, আমি পরে আসছি প্রশ্নটায়। বলছে একটি রোধের তারের রোধ আর, এটিকে টেনে যদি তার দৈর্ঘ্য n গুণ করা হয় তাহলে নতুন রোধের শতকরা পরিবর্তন কত হবে? তো একটা রোধ আছে, ধরো একটা তার আছে, এই তারটার দৈর্ঘ্য L আর ধরলাম প্রস্থচ্ছেদে আর রোধ হচ্ছে R। এবার এটাকে টেনে n গুণ করা হয়েছে, তার মানে দৈর্ঘ্য হয়ে গেছে NL,
আর প্রস্থচ্ছেদ হবে a বাই n, কারণ এখানে আয়তনটা স্থির, তারটাকে যত টানবো তার দৈর্ঘ্যটা ক্ষেত্রফল তত কমে যাবে, একই অনুপাতে কমবে। তাহলে রোধ হবে ধরলাম r ড্যাশ, তাহলে আমরা r কে লিখতে পারি রো l বাই a, আর r ড্যাশকে লিখতে পারি রো nl বাই a বাই l। তাহলে দেখো আসছে n স্কোয়ার রো l বাই a মানে n স্কোয়ার r। তাহলে বৃদ্ধি হয়েছে, অতএব শতকরা বৃদ্ধি কত হবে n স্কোয়ার মাইনাস 1, কি করতে হবে r ড্যাশ মাইনাস r বাই r ইন্টু 100, r ড্যাশ মাইনাস r বাই r করলে আসছে n স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100। তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে এত পার্সেন্ট, তাহলে এত পার্সেন্ট বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি হবে এত পার্সেন্ট। 2 নম্বরের প্রশ্ন হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে বুঝে নেবে। তাহলে একটা রোধকে টেনে যদি n গুণ করি, তারকে টেনে যদি তার দৈর্ঘ্য n গুণ করা হয়, রোধ হবে n স্কোয়ার গুণ। এটা শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, নেক্সট কিছু থিওরি প্রশ্ন আছে, তোমরা পারবে। কাশ্যপের সূত্র, শক্তি সংরক্ষণ হয়ে গেল। আচ্ছা, 7 নম্বর যে প্রশ্ন, 6টা তোমরা নিজেরাই পারবে, আমি আর বললাম না। 7-এ রেখেছি কোনো কোনো সময় পোটেনশিওমিটারের সাম্যবিন্দু তারের মধ্যে পাওয়া যায় না। কখন পাওয়া যাবে না? যদি আমরা এই সূত্রতেই যদি দেখি সাম্যবিন্দু মানে এক্স, এক্সটাকে বলা হচ্ছে সাম্যবিন্দু, সাম্যবিন্দুর দূরত্ব। এক্সটা কখন তারের মধ্যে, মানে এই যে নিষ্পন্দ বিন্দুটা তারের ভেতরে এবির মধ্যে থাকবে না, বাইরে চলে যাবে। তার মানে আমরা সেখান থেকে বলতে পারি যেহেতু এক্স গ্রেটার দ্যান এল, অতএব ই এক্স গ্রেটার দ্যান এল কখন হতে পারে, এক্স এর মানটা যখন কখন এল এর থেকে বড় হতে পারে, যদি ই গ্রেটার দ্যান ই0 হয়। তার মানে অজানা যেটা তড়িৎচালক বল, সেটা যদি উৎসের মানে তড়িৎ উৎস যেটা যেটা ব্যাটারি, এখানে যে ব্যাটারিটা যুক্ত আছে, উৎসের ইএমএফ থেকে বেশি হয়ে যায়, তখন সাম্যবিন্দু তারের মধ্যে পাওয়া যায় না। যদি, তাহলে কি বললাম, যদি অজানা কোষের তড়িৎচালক বল, এখানে যে উৎসটা ব্যবহার করছি তার তড়িৎচালক বলের থেকে বেশি হয়ে যায়, তোমার এটা ম্যাথমেটিক্যালি দেখাবে, রাশিমালাটা লিখে কোনটা কি জিনিস 2 নম্বরের প্রশ্ন ব্যাখ্যা করতে হবে, তো তার জন্য এটা ভালো করে দেখে নেবে। তাহলে সাম্যবিন্দু মানে নিষ্পন্দ বিন্দুটা তারের মধ্যে কোথাও পাওয়া যাবে না যদি অজানা কোষের তড়িৎচালক বলটা উৎসের তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয়ে যায়। ওকে, আচ্ছা, মিটার ব্রিজের সাহায্যে যে কোষের কোন একটা অজানা রোধ নির্ণয় যে রাশিমালা, ওটাও পরীক্ষায় আসতে পারে, অঙ্ক হিসাবেও দিতে পারে, তো তার জন্য তার রাশিমালাটা ভালো করে দেখে নেবে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, পোটেনশিওমিটার ব্যবহার করে দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা। আমি বর্তনীটা একটু দেখিয়ে দিই, একই বর্তনী, আলাদা কিছু নয়। এখানে আমরা দুটো তড়িৎ কোষ নিচ্ছি, দুটো চাবি ব্যবহার করছি বা সুইচ। এই কোষটার তড়িৎচালক বল E1, এর হচ্ছে E2, এই দুটোর মধ্যে তুলনা করব। এই চাবিটা K1, এটা K2। তো যখন এখানে একটা গ্যালভানোমিটার থাকবে এবং আমরা যখন E1টাকে কানেক্ট করে রেখেছি, E2টা ডিসকানেক্ট, তখন ধরলাম নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল L1 দূরত্ব বা X1 দূরত্বে। আবার যখন E1টা ডিসকানেক্ট করে E2টাকে কানেক্ট করেছি, মানে সুইচ অফ, এটা ধরো সুইচ অফ আছে, এটা সুইচ অন আছে, মানে কারেন্টটা এই পথে আসবে, তখন এইটা কানেক্ট হলে E2, সেক্ষেত্রে ধরলাম আমরা নিষ্পন্দ বিন্দু পেয়েছি X2তে, এইটুকুনি X2। তাহলে চলে ছবিটা দেখে নাও, যখন E1টা কানেক্ট করা আছে তখন একবার নিষ্পন্দ বিন্দু পরিমাপ করছি, যখন E2টা কানেক্ট করা আছে তখন একবার নিষ্পন্দ বিন্দু পরিমাপ করছি। তো প্রথম যখন E1 কানেক্ট করা আছে তখন নিষ্পন্দ বিন্দুটা দেখে নিলাম, আমাদের এলো X1-এ,
মানে x এর মানটা x1 আমাদের যে প্রধান সূত্র আমরা আলোচনা করেছিলাম একটু আগে, আর যখন e2টা কানেক্ট করা আছে তখন হচ্ছে x2। তাহলে e1 সমান আমরা লিখতে পারি আগের সূত্র অনুসারে e0 r x বাই x1 ইন্টু rs প্লাস r, সরি এটা তেল, আর e2 লিখতে পারি e0 r x2 বাই l ইন্টু lটা হচ্ছে এবির দৈর্ঘ্য l rs প্লাস r। তাহলে এখান থেকে আমরা যদি e1 বাই e2 করি তাহলে এটা চলে আসছে x1 বাই x2। এবার এখানে ছবি অনুসারে আমরা যেটা ধরে নিয়েছি তাতে এটা লেস দেন 1, অতএব e1 লেস দেন e2। সোজা কথা কি, সাম্যবিন্দুর ক্ষেত্রে যার দৈর্ঘ্যটা বেশি হবে সেটার ইএমএফ বেশি, সাম্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে যেটার দৈর্ঘ্য কম হবে সেটার ইএমএফ কম হবে। ওকে, তো হয়ে গেল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। এরপর যে প্রশ্নটা আমি রেখেছি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের জুল ক্রিয়া এনার্জি, যেটা তোমাদের 3 নম্বর চ্যাপ্টার আছে সেটার থেকে আমি কিছু রেখেছি, ওটাও আমাদের বাদ দেয়নি, আমি হয়তো ভিডিও ক্লাসে বলেছিলাম বাদ গেছে, কিন্তু আমি পরে বলছি ওটা কিন্তু আছে তোমাদের, যেটা জুলের যে সূত্র পোর্শনটা, মানে এনার্জি আর পাওয়ার, তড়িৎ শক্তি তড়িৎ ক্ষমতাটা কিন্তু ইনক্লুডিং, মানে একটা পয়েন্ট ওরা রেখেছে ওহমের যে চ্যাপ্টার তার মধ্যেই রেখেছে, ওটা থেকে আলাদা করে দেখায়নি। সেটা হচ্ছে ই তড়িৎচালক বল এবং আর আভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে বাহ্যিক রোধ আর যোগ করা হলো, ক্যাপিটাল রোধে মানে বাহ্যিক রোধে উৎপন্ন তাপ সর্বোচ্চ হওয়ার শর্ত বার করতে হবে এবং সেই ক্ষেত্রে সর্বোচ্চ মানটা কত। তো এই যে একটা ধরো বাহ্যিক রোধ আর, এর সঙ্গে একটা ব্যাটারি যুক্ত আছে এবং আভ্যন্তরীণ রোধ, এখান দিয়ে প্রবাহ যাচ্ছে। প্রশ্ন কি, বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে বা উৎপন্ন তাপ সর্বোচ্চ কখন হবে? তো তাপ মানে আমরা জানি আই স্কোয়ার আর টি, বাহ্যিক রোধে উৎপন্ন তাপ সর্বোচ্চ হওয়ার শর্ত। তাহলে আমরা এখানে উৎপন্ন তাপ যদি এইচ ধরি তাহলে এইচটা কত আসবে, আই স্কোয়ার আর টি বাই জে, আই স্কোয়ার আর টি বাই জে। এবার আই মানে কত, আই মানে হচ্ছে ই বাই মানে ই স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার আর টি বাই জে। তো এইচ এর মানটা এখানে ভ্যারিয়েবল কোনটা, এখানে ভ্যারিয়েবল হচ্ছে ক্যাপিটাল আর। তো এইচ এর মান সর্বোচ্চ যখন হবে, এইচ এটাকে আমরা এভাবেও করতে পারি, ই স্কোয়ার আর, নিচটাকে আমি লিখছি দেখো আর মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 4r, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারকে কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখতে পারি। টি বাই যেটা খুব একটা ফ্যাক্টর নয়। তাহলে দেখতেই পাচ্ছি এইচ কখন সর্বোচ্চ হবে, যখন নিচে হোল স্কোয়ারটা 0 হবে। এইচ সর্বোচ্চ হবে যখন আর মাইনাস আর ইকালস টু 0, অতএব আর ইকাল টু ক্যাপিটাল আর। মনে রাখতে হবে যে কোনো বর্তনীর বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা কখন সর্বোচ্চ হয়, যখন এই আভ্যন্তরীণ রোধের মান বাহ্যিক যতগুলো রোধ থাকবে তাদের তুল্য রোধের মানের সমান হবে। এখানে ধরে নিচ্ছে অনেক কটা রোধের তুল্য মিলে ক্যাপিটাল আর হয়েছে, তাহলে বাহ্যিক রোধ আর আভ্যন্তরীণ রোধ সর্বোচ্চ সমান হলে তখন বর্তনীর প্রবাহ মাত্রা সর্বোচ্চ হয় এবং উৎপন্ন তাপটাও সর্বোচ্চ হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানে ফান্ডা। তাহলে আর ইকাল টু আর হলে আমাদের ম্যাক্সিমাম হবে এইচ, এবং সেক্ষেত্রে এইচ ম্যাক্সিমাম কত হবে, ই স্কোয়ার আর ইকাল টু আর, তাই স্মল আর বসাচ্ছি, আর নিচটা দেখে এটা 0 হয়ে গেছে, তাহলে 4r ইন্টু হচ্ছে 4r স্কোয়ার হয়ে গেছে, এটা 4r স্কোয়ার টি বাই জে, তাহলে আসছে ই স্কোয়ার টি বাই 4r জে। তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ উৎপন্ন তাপ এবং
কখন হবে? যখন বাহ্যিক রোধ আর আভ্যন্তরীণ রোধ সমান হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আচ্ছা, এরপর কিছু গাণিতিক সমস্যা আলোচনা করি, তারপরে আমি আবার থিওরিতে ফিরে আসছি। আমি সেই হিসাবেই করেছি 10। আচ্ছা, 10 নম্বরে বলেছে একটি পরিবাহীর প্রতি ঘনমিটারে 10⁻29 সংখ্যক ইলেকট্রন থাকে এবং সেই তারে 5 × 10⁵ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার ইনভার্স অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার প্রবাহ ঘনত্ব হয়, তাহলে ইলেকট্রনের স্রোতের বেগ কত? তো আমরা ভিডি সমান জানি, ভিডি বার করতে হবে I/N/E/A। এবার প্রবাহ ঘনত্ব মানে I/A মানে J/NE। যে মানে হচ্ছে প্রবাহ ঘনত্ব, মানে I/A। তাহলে যেটা কত বলেছে? প্রবাহ ঘনত্ব বলেছে 5 × 10⁵। n বলে দিয়েছে কত? কতগুলো ইলেকট্রন থাকে? 10⁻29। আর ইলেকট্রনের আধান কত? 1.6 10⁻⁻19। বসিয়ে দিলাম, তাহলে পেয়ে গেলাম, এটা বেরোবে মিটার পার সেকেন্ডের উপরে। ওকে, তাহলে কিভাবে করলাম আমরা দেখে নিয়েছি। তাহলে ভিডি ইকুয়ালস টু I/N/E/A, সেখানে মানটা বসিয়ে তোমরা এটা হিসেব করে নেবে, আমি হিসেব করে সময় নষ্ট করছি না। ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ বা ইলেকট্রন স্রোতের বেগ যেটা চেয়েছে সেটা তোমরা এখানে পেয়ে যাবে। তো অঙ্কটা তোমরা করে নেবে, ক্যালকুলেশন কমপ্লিট। তো এরপর আমি পরের অঙ্কে চলে যাই। বেশি অঙ্ক রাখিনি, অল্পই রেখেছি। এরকম টাইপের অঙ্কগুলো তোমরা দেখবে। অঙ্কের তো কোনো সাজেশন হয় না, থিওরিগুলো সাজেশন বলা যায়, কোন জায়গাগুলো গুরুত্বভাবে দেখতে হবে। তো তোমরা অঙ্কগুলো, কিছু অঙ্ক আমি দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখবে। আর যেগুলো চলতরিতের তোমাদের যে রায়ান মার্টিনের ক্লাসিফাইড সাজেশন প্লাস, সেটার সেকেন্ড ভার্সানও বেরিয়ে গেছে, নিউ ভার্সান, তোমরা ওটা পারলে কালেক্ট করে নিও, সেখান থেকে দেখতে পারো। 11 নম্বর প্রশ্ন বলছে একটি হুইস্টন ব্রিজের 4টি বাহু রোধ 110, 550 ওহম। বাহুগুলিতে উৎপন্ন তাপের তুলনা করো। তো হুইস্টন ব্রিজের 4টে বাহু কিভাবে থাকে? 100 ওহম এটা পি, 10 ওহম কিউ, 500 ওহম আর 50 ওহম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি P/Q = R/S, মানে গ্যালভানোমিটারের কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে একটা যদি ব্যাটারি যুক্ত করি, এখানে দেখো 100 আর 10 আছে শ্রেণীতে, 500 আর 50 আছে শ্রেণীতে। তাহলে এই ব্রাঞ্চে যদি কারেন্ট ধরি I1 যাচ্ছে, এখানে I2 যাচ্ছে, তাহলে I1 আমরা লিখতে পারি আমাদের এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য V, তাহলে I1 মানে হচ্ছে V/R। এই PQ এর তুল্যরোধ কত? I1টা 10 আর 100 দুটোর ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে তুল্যরোধ হলো আমাদের 110। তাহলে I1টা হচ্ছে আমাদের V/100 10 আর I2 হচ্ছে আমাদের 550, কারণ সমান্তরালে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, এটা আমরা জানি। তাহলে উৎপন্ন তাপ HP = HQ = HR HS। উৎপন্ন তাপের হার উৎপন্ন তাপের অনুপাত। তাহলে প্রথমটা কত? I1² 100 T/J = আমি T/J আর লিখছি না, সবগুলোতে T/J থাকবে, সেগুলো কিন্তু কেটে যাবে। I1² 10, I2² 500, I2² 50। আশা করি বোঝা গেল। I1² 100 I1² 10 I2² 500 I2² 50। তাহলে আমরা এটাকে 10 দিয়ে কেটে নিলে I1টা কত আসছে? V²/110² ইন্টু, আমি যদি এখানে একটা করে শূন্য কেটে নিই, তাহলে ইন্টু 10, V²/110² ইন্টু 1 মানে আর লিখলাম না, ইস্টু V²/550² ইন্টু 50 ইস্টু V²/550² ইন্টু 5।
হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা হিসেব করলে যেটা পেয়ে যাচ্ছে এটা একটু করে নেব। ভি স্কোয়ার তো কেটেই গেছে, তাহলে এটা কত আসছে দেখো 110 স্কোয়ার দিয়ে যদি আমরা করি তাহলে ভি স্কোয়ারটা কেটে গেল, তাহলে 10 বাই দেখো 110 স্কোয়ার দিয়ে করলে তাহলে 10:1:1 এটা কত থাকছে 25, 50 বাই এটা হচ্ছে 50। এখানে 110 স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা কেটে গেল, 110 স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা কেটে গেছে, এখানে কেটে গেছে। এখানে 50 বাই এটা হচ্ছে 110 স্কোয়ার দিয়ে গুণ করা, মানে এটা ভাঙলে হচ্ছে 110 × 5 স্কোয়ার, মানে এটা বাই 25 ইস্টু এটা থাকছে কত 5 বাই এটা হচ্ছে আমাদের 25। তাহলে এই দাঁড়ালো আমাদের হিসেব। তাহলে আমাদের এটা চলে আসছে আলটিমেটলি এটা আসছে কত 5, তাহলে 5 দিয়ে গুণ করলে 50:5 ইস্টু এটা কত আসছে 2, মানে 10:1। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অনুপাত। তাহলে 4টে রোধ PQRS, এই 4টে রোধে উৎপন্ন তাপের যে অনুপাত আমরা সেটা বার করে ফেলেছি। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে 4টে না দিয়ে দুটোও দিতে পারে, যে কোনো দুটোর মধ্যে বললো PR এর অনুপাত কত, এটা S, PRS এর অনুপাত কত বলতে পারে, যে কোনো জিনিস বলতে পারে। তো অঙ্কটা অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে। আচ্ছা, এবার 12 নম্বরটা যাই। 12 নম্বরে কি অঙ্ক আমি রেখেছি, আচ্ছা, দুটি হিটার কুণ্ডলীকে একই সাথে পৃথক পৃথকভাবে যুক্ত করলে নির্দিষ্ট উষ্ণতার জলের স্ফুটন শুরু হতে 12 মিনিট এবং 24 মিনিট সময় লাগে। হিটার দুটিকে সমান্তরালে যুক্ত করে একই কাজে ব্যবহার করলে জল ফুটতে কত সময় লাগবে? তো একটা হিটার জল ফুটতে সময় লাগায় 12 মিনিট, একটা হিটারে সময় লাগে 24 মিনিট। তো আমরা হিটার ব্যবহার করি বাড়ির লাইনে, বাড়িতে সমান্তরাল সমবায়, তার মানে উৎপন্ন তাপের যেটা সূত্র H=V²T/RJ। তো এখানে দেখো আমরা হিটারই ব্যবহার করি না কেন, আমাদের উৎপন্ন তাপটা সব ক্ষেত্রে একই হবে এবং ভিটা একই হবে, উৎসের বিভব 220 ভোল্ট এক হবে। তার মানে যে কোনো হিটারের ক্ষেত্রেই আমরা লিখতে পারি T/R এটা একটা ধ্রুবক। তার মানে যে হিটারে রোধ বেশি সেই হিটারে সময় বেশি লাগবে, যে হিটারে রোধ কম সেই হিটারে সময় কম লাগবে। এই হলো বিষয়। তো টি যদি আর হয় তার মানে টি প্রপোর্শনাল টু আর, অতএব সমান্তরালে যুক্ত করলে সময় লাগবে, যেহেতু দেখো টিটা রোধের সমানুপাতিক, তাহলে রোধটাও তুল্য রোধটাও যেভাবে পরিবর্তন হবে তুল্য সময়টাও একইভাবে পরিবর্তন হবে। তাহলে 1/T প্যারালাল ইকুয়ালস টু 1/T1 প্লাস 1/T2। কেন করলাম আশা করি বোঝা গেল। টিটা যেহেতু সময়টা রোধের সমানুপাতিক, রোধ যদি বাড়ে সময় বাড়বে, রোধ কমলে সময় কমবে। তার মানে রোধের সূত্র যেভাবে পরিবর্তন হবে আমাদের সমান্তরালের ক্ষেত্রে যুক্ত করলে বা শ্রেণীতে যুক্ত করলে যেটাই বলা থাকবে সময়টাও একইভাবে পরিবর্তন হবে। তাহলে এটা কত আসছে 1/12 × 1 প্লাস 1/24, তাহলে এটা আসছে আমাদের হচ্ছে 24/3 মানে 8, সময় লাগবে 8 মিনিট। তাহলে 8 মিনিট সময় লাগবে দুটোকে সমান্তরালে যুক্ত করে। যদি আমরা হিটারটা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের সময় লাগছে 8 মিনিট। শ্রেণীতে যুক্ত করলে যদি বলতো শ্রেণী, তাহলে লিখতাম টি সিরিজ ইকুয়ালস টু T1 প্লাস T2, তাহলে হতো 36 মিনিট। তাহলে শ্রেণীতে যদি দুটো হিটারকে যুক্ত করার কথা বলা থাকে তাহলে সময় দুটো যোগ করে দিতে হবে এবং কিন্তু তাকে যুক্তি দিয়ে দেখিয়ে দিতে হবে, তবেই কিন্তু অঙ্কটা করা যাবে। নাহলে অঙ্কটা কিন্তু অনেক লেন্দি অঙ্ক। আমি যুক্তি দিয়ে লজিক্যালি বোঝালাম, এভাবে তোমরা করতে পারো, কিংবা তোমাদের বইতে যেভাবে সমাধান আছে দেখবে তোমাদের তড়িৎ শক্তি তড়িৎ ক্ষমতার অধ্যায় এরকম টাইপের কিছু অঙ্ক থাকে, তোমরা সেখান থেকে পদ্ধতিটা দেখে নিতে পারো কিভাবে সেখানে করা হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের
13 নম্বর কি সমস্যা, 13 নম্বর সমস্যা আমি রেখেছি, খুব ইম্পর্টেন্ট। 3টি তারের দৈর্ঘ্যের অনুপাত আর ভরের অনুপাত দেওয়া আছে। 3টে তারের দৈর্ঘ্যের অনুপাত মানে L1:L2:L3 দেওয়া আছে 2, 3, 4, আর ভরের অনুপাত M1:M2:M3 দেওয়া আছে 4, 5, 6 দিয়ে বলছে এদের সমান্তরালে যুক্ত করে 5 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে কোন তারের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। তো দেখো আমরা 3টে যদি ধরি, প্রথমটা একটা R1, এটা রোধ R1, এটা R2, এটা R3, তাহলে আমাদের কি দরকার, R1:R2:R3 এটা কত, 3টে রোধের অনুপাত কত সেটা আমাদের কিন্তু আগে বার করে নিতে হবে, তবেই আমরা সহজে করতে পারবো। এখান দিয়ে আমরা 5 অ্যাম্পিয়ার পাঠাচ্ছি, তাহলে এখানে এটা R1 রোধ, এটা R2 রোধ, এটা R3 রোধ। তো তার 3টির আগে রোধের অনুপাত আমাদের বার করতে হবে, তবেই আমরা সমস্যাটা সমাধান করতে পেরে উঠব। তো তার জন্য চলো দেখে নিই কি উপায়। দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে ভর, তো প্রশ্ন হচ্ছে ভরটা কি কাজে লাগবে, তাই না? ভরটা কিন্তু, কারণ রোধ মানে হচ্ছে ρL/A, এল আছে, এম তো কোথাও নেই, তাহলে ভরটা কিসের জন্য কাজে লাগবে। এটা মনে হতে পারে ভরটা হয়তো এমনি দিয়েছে, দৈর্ঘ্যের অনুপাত রোধের অনুপাতের সমান হয় না, ভরটাকেও কাজে লাগাতে হবে, কিভাবে আমরা সেটা দেখে নেব। তো আর সমান আমরা জানি ρL/A। তো আমরা কি করছি, ভর মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, তো ওপর নিচে একটা এল দিয়ে গুণ করে নিচ্ছি, L²/AL। AL মানে কি বেরোয়, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে, ধরো এটার পেনটাই যদি বলি, এটা ক্ষেত্রফল A আর দৈর্ঘ্য L, তাহলে এটা আয়তন বেরোচ্ছে। আর ওপর নিচে যদি একটা D দিয়ে গুণ করি, তাহলে লিখছি দেখো ρL², D মানে ঘনত্ব, আয়তন ইন্টু ঘনত্ব মানে ভর, M মানে হচ্ছে V ইন্টু D, V মানে হচ্ছে AL ইন্টু D। তাহলে চলে এলো 3টে তারেরই একই তার, তাহলে রো আর ডিটা কোনো চেঞ্জ হবে না, L²/M। তার মানে দেখতে পাচ্ছি R প্রপোর্শনাল টু হচ্ছে L²/M। এবার আমরা জানি সমান তালে রোধের অনুপাত আমরা বার করে ফেলতে পারবো। এবার যেটা প্রশ্ন, এখানে যে প্রবাহ যাবে I1, এখানে I2, এটা I3, তাহলে প্রবাহের অনুপাত কত, আমরা জানি যেটা রোধ বেশি সেখানে প্রবাহ কম যায়, মানে ব্যস্ত সম্পর্ক। তার মানে আমরা I1:I2:I3 যদি বার করি, তাহলে সেটা হবে 1/R1:1/R2:1/R3, তাহলে এই অনুপাতে 5 অ্যাম্পিয়ার প্রবাহ 3টে ভাগে ভাগ হয়ে যাবে। এই আনুপাতিক ভাগ হারে যে রেশিওটা বেরোবে, সেই অনুপাতের আনুপাতিক ভাগ হারে আমাদের প্রবাহটাকে ভাগ করে দিতে হবে। তাহলে এটাকে লিখতে পারি, তাহলে আর হচ্ছে L²/M, তাহলে এটা হবে কত, M1/L1² M2/L2² M3/L3²। তাহলে মানগুলো এবার আমরা বসিয়ে দিই, তাহলে এটা চলে এলো 4/2² 5/3² 6/4²। তাহলে রেশিওটা আমাদের চলে আসছে 1:5/9:6/16, মানে 3/8। ঠিক আছে, রেশিওটা তাদের চলে এলো 1:5/9:3/8। তার মানে এটাকে একটু ক্লিয়ার করে নিলে আসছে, এটা আসছে 8×9=72, 72 দিয়ে গুণ করলে আসছে 72:40:27। তাহলে প্রবাহ মাত্রাটা এই অনুপাতে ভাগ হয়ে যাবে, এটাকে আর ছোট করা যাবে না। তাহলে I1টা কত হবে, I1টা হবে, মোট কারেন্ট কত 5, আমি একটা দেখিয়ে দিই, 5 × 72/72+40+27, এটা বার করে নেবে। এরকম করে I2 বার করবে আনুপাতিক ভাগ হারে, পরেরটা হবে 40/3+5 আর I3 হবে 5×27/3। ঠিক আছে, খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ভালো অঙ্ক, তো কনসেপ্টের অঙ্ক, তার জন্য আমি এটা বুঝিয়ে দিলাম। তোমরা বাকিটা কমপ্লিট করে হিসেবগুলো করে উত্তরটা কত আসছে সেটা ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল। তাহলে ভর দেওয়া থাকলে আমাদের এইভাবে
একটু চিন্তা করে নিয়ে সূত্রটাকে কীভাবে পরিবর্তন করা যায় সেটা অবশ্যই ভালো করে দেখে নেবো, তাহলেই আমরা বিষয়টা বুঝে নিতে পারবো। আচ্ছা, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। তো নেক্সট আমরা কি গাণিতিক সমস্যা করব সেটা আমরা দেখে নিই। আমাদের কত নম্বর অবধি করলাম আমরা করলাম হচ্ছে 13। 14 নম্বর যে গাণিতিক সমস্যা, বলছে ভি বিভব প্রভেদ বিশিষ্ট একটি সরবরাহ দু প্রান্তে একটি রোধ আর যুক্ত করা হলে তাতে এইচ হারে তাপ উৎপন্ন হচ্ছে। এখন সরবরাহের বিভব যদি v/3 এবং রোধ যদি দ্বিগুণ করা হয় তাহলে তাপ উৎপাদনের হার কত হবে? সহজ ব্যাপার। তাহলে ভিতে যখন যুক্ত করেছিলাম এইচ সমান কি v²T/RJ। এবার বলছে বিভবটাকে যদি v/3 করা হয় আর রোধটাকে যদি দ্বিগুণ করা হয়, খুবই সহজ। এটা ইনিশিয়াল, এটা ছিল ফাইনাল, কত হবে? ভিটা কত? v/3, তাহলে v/3² টি, আরটা কত হয়েছে? 2r × j, তাহলে এটা আসছে v²T/9 × 18 RJ, তার মানে HI/18। প্রাথমিক যে হার তার 1/18 গুণ বা 18 ভাগ হয়ে যাবে তাপ উৎপাদনের হার। প্রাথমিক মানের কত গুণ হবে? 1/18 গুণ, মানে H ইনিশিয়াল ইন্টু 1/18। প্রথমে যে হারে তাপ উৎপাদন হচ্ছিল তার 1/18 অংশে পরিণত হবে যদি আমরা বিভব প্রভেদকে v/3 করে দিই আর প্রবাহ মাত্রাকে রোধকে দ্বিগুণ করে দিই, তাহলে প্রাথমিক যে হারে তাপ উৎপন্ন হচ্ছিল তার তুলনায় অনেকটা পরিবর্তন হবে এবং এইভাবে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, 15 নম্বরের প্রশ্ন, মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি বলতে কি বোঝো? আমরা জানি VD = μe, তাহলে মিউ সমান VD/E। একক বাহ্যিক ক্ষেত্র প্রাবল্যের জন্য ইলেকট্রনগুলি যে অনুপ্রবাহের বেগ অর্জন করে সেটাই হলো তার সচলতা, মোবিলিটি। তো আমাদের এখানে একটা মোবিলিটি দিয়ে প্রশ্নও আছে। বলছে একটি 10 সেন্টিমিটার দীর্ঘ পরিবাহী দু প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। সচলতার বেগ দিয়ে দিয়েছে ইলেকট্রনের, অনুপ্রবাহের বেগ দিয়ে দিয়েছে বিচলন বেগ, তাহলে সচলতা কত? তাহলে কি দিয়েছে? বিভব প্রভেদ দিয়েছে হচ্ছে 5 ভোল্ট, দৈর্ঘ্য দিয়েছে 10 সেমি, মানে 0.1 মিটার। তাহলে ইটা কত হবে? ই মানে হচ্ছে v/L, মানে হচ্ছে 5/0.1, মানে হচ্ছে 50 ভোল্ট মিটার ইনভার্স। আচ্ছা, ই পেয়ে গেলাম। আর ভিডি দিয়েছে, অনুপ্রবাহের বেগ কত দিয়ে দিয়েছে? অনুপ্রবাহের বেগ দিয়ে দিয়েছে 2.5। তোমরা এককটা বুঝে নিয়ে কষাবে। 10⁻³ আছে সেমিতে, এত সেমি পার সেকেন্ড দেওয়া আছে। মিটারে করলে তাহলে কত হবে? আরও 100 দিয়ে ভাগ, তাহলে 10⁻⁵ মিটার পার সেকেন্ড। তাহলে এবার এই মান দুটো আমরা বসিয়ে দিই যদি, তাহলে এটা আসছে 2.5 10⁻⁵/50। এত এককটা আসছে দেখো মিটার পার সেকেন্ড ইন্টু ভোল্ট পার মিটার। আমাদের এটা আসছে বাই ভোল্ট পার মিটার, তাহলে হবে মিটার পার ভোল্ট। তাহলে আমাদের এককটা কত চলে আসছে? এটা হচ্ছে 1/20 10⁻⁵ মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ভোল্ট ইনভার্স। মিটার স্কোয়ার ওটা তোমরা ক্যালকুলেট করে নেবে, 0.05 আসছে। ওটা আমি আর লিখলাম না, ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। তো এটা ছিল আমাদের 15 নম্বর প্রশ্ন। নেক্সট চলে আসি 16 নম্বর প্রশ্ন। আজকে খুবই বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ আজকে। এই বৃষ্টিটা হয়ে গেলেই প্রচণ্ড শীত পড়বে আশা করা যায়। এবছর এখনও সেভাবে আমাদের এখানে ঠান্ডা পড়েনি কৃষ্ণনগরে। শীতকালে যদি শীত না পড়ে ঠিক মজা হয় না, তাই না? আচ্ছা, তারপরে 16 নম্বর প্রশ্নে প্রথমে একটা লেখচিত্র আছে, ওটা পারবে তোমরা।
রোধাঙ্কের পরিবর্তন। আমি 16 সঙ্গে যে একটা প্রশ্ন আছে সেটা বলছি। সমান সংখ্যক একই প্রকার তড়িৎ কোষকে একবার শ্রেণীতে এবং একবার সমান্তরালে যুক্ত করা হলো। শ্রেণীর ক্ষেত্রে কি হয়, শ্রেণীতে একবার ধরলাম n সংখ্যক কোষকে শ্রেণীতে যুক্ত করলাম, তো সেক্ষেত্রে I কত হয়, NE বাই NR প্লাস R। আরটা হলো বাহ্যিক রোধ, স্মল আরটা হলো আভ্যন্তরীণ রোধ। কি সত্ত্বে বাহ্যিক রোধের সমান প্রবাহ মাত্রা পাওয়া যাবে। আর সমান্তরালের ক্ষেত্রে কত হয়, সমান্তরালের ক্ষেত্রে আমরা জানি I হয় NE, শুধু আর এনটা জায়গা বদলায়, R প্লাস NR। তো এ দুটো বলে যে সমান, এ দুটো কখন সমান হবে, এটাকে যে I1 এটা I2 বলি। I1 সমান যেহেতু I2, যেহেতু প্রশ্নে বলেছে I1 সমান I2, অতএব এবার সমান হতে গেলে কি, তাহলে উপরটা তো সমান, তাহলে নিচটাও সমান, তাহলে NR প্লাস R সমান R প্লাস NR। তাহলে আর গুলোকে একদিকে করি, তাহলে হচ্ছে n-1 ইন্টু R সমান, এটা আসছে n-1 ইন্টু R। অতএব R ইকুয়ালস টু R, যেহেতু n নট ইকুয়াল টু 1, ঠিক আছে, বা n একের এক নয়, যেহেতু যুক্ত করেছে। তাহলে R ইকুয়াল টু R হলে বাহ্যিক রোধ আর আভ্যন্তরীণ রোধ যখন দুটো সমান হবে, তখনই একমাত্র কোষের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় দেখতেই পাচ্ছি। এখানে যদি আর দুটো সমান হয়, তাহলে দেখো NR প্লাস R যা হবে, R প্লাস NRও তাই হবে। দুটো আর এর মান যদি সমান হয়, বললাম ধরো 10 ওহম, তাহলে 10 আর n ইন্টু 10 প্লাস 10 আর 10 প্লাস n ইন্টু 10 একই মানে। তার মানে সেক্ষেত্রে সমান হচ্ছে যদি কোষের আভ্যন্তরীণ রোধটা বর্তনীতে যুক্ত যে বাহ্যিক রোধ আছে তার সাথে সমান হয়ে যায়, সেক্ষেত্রে এটা সম্ভব। আচ্ছা, সময় তো এগিয়ে চলেছে, তো নেক্সট আমরা 17 নম্বর কিছু এবার থিওরি প্রশ্ন একটু মুখে বলে দেবো, তারপরে অঙ্কগুলো একটু দেখিয়ে দেবো। 17 নম্বর, গ্যালভানোমিটারের ক্ষেত্রে শান্টের রাশিমালা প্রমাণ করবে। অবশ্যই গুরুত্বপূর্ণ, S ইকাল টু G বাই n-1 শান্টের রাশিমালা। 17 নম্বর প্রশ্নে আছে S ইকাল টু G বাই n-1, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবছরের জন্য। আচ্ছা, পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করা হয়, মানে এই যে সূত্রটা 18 নম্বরে এখানে লিখে দিচ্ছে R ইকালস টু ক্যাপিটাল R ইন্টু L2 বাই L1 মাইনাস 1। তোমরা ছায়া প্রকাশনীর বই হোক, যে কোনো বই হোক, কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়ের জন্য যে থিওরি প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ, 3-এ খুব আসে প্রশ্নটা, তো তার জন্য এটা অবশ্যই দেখবে। আচ্ছা, 3 নম্বর মানে 3 নম্বরের প্রশ্ন এগুলো, তো তার জন্য খুব ভালো করে দেখবে, প্রমাণটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহের শর্ত এবং সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত। কোষের মিশ্র সমবায় মানে সেই তোমরা n সংখ্যক কোষকে শ্রেণীতে এরকম করে সমান্তরাল আছে, যুক্ত করা আছে। এখানে ধরে নিয়েছি প্রতি শ্রেণীতে হচ্ছে n সংখ্যক, আর সারি কতগুলো আছে, সারি সংখ্যা সমান m, আর এদের সঙ্গে একটা বাহ্যিক রোধ যুক্ত আছে, বাহ্যিক রোধটা যুক্ত আছে আর এই কোষগুলোর তড়িৎচালক বলই আর আভ্যন্তরীণ রোধ R। তো এখান থেকে আমাদের বাহ্যিক রোধে কখন প্রবাহ মাত্রা সর্বোচ্চ হয়, তো এখানে আমরা I যেটা পাই সেটা কত আসে, সর্বোচ্চ প্রবাহ মাত্রার আগে প্রবাহ মাত্রাটা বার করতে হবে। আমরা এখানে আগে প্রথম বার করি তুল্য তড়িৎচালক বল, সেটা কত হয় আমাদের এটা আসে হচ্ছে NE, এটাই আসে, NE আসে। প্রত্যেকটা শ্রেণীতে যা হবে তুল্যটাও তাই হবে। আর তুল্য রোধ বার করি, তুল্য রোধ তোমরা অবশ্যই জানো এটা করতে, তো আমি দেখিয়ে দিচ্ছি। সেটা কত আসে, NR বাই M প্লাস R
প্রত্যেক শ্রেণীর রোধ হচ্ছে n স্মল r, সমান্তরালে যুক্ত তাই ভাগ m, প্লাস হচ্ছে বাহ্যিক রোধ ক্যাপিটাল R। তাহলে আইটা কত হবে? আইটা আসছে NE বাই NR বাই M প্লাস R, মানে NME বাই NR প্লাস MR। এবার এখান থেকে এটাকে কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। NME বাই এটাকে নিশ্চয়ই কি লিখতে হয়, রুট NR মাইনাস রুট MR, আগে একটা করলাম সেভাবে, প্লাস 2AB মানে 2 রুট NR MR। এবার কখন সর্বোচ্চ হবে আইটা? যখন হোল স্কোয়ারটা 0, সেখান থেকে বার করে নেবে, করে আই ম্যাক্সটা বার করে নেবে। থিওরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি কিছুটা দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা করে নিতে পারবে। এটা 0 হতে হবে, এই পোর্শনটা 0, এটা 0 হলে আইটা সর্বোচ্চ হবে। তাহলে এখান থেকে আসছে NR ইকুয়ালস টু MR, তাহলে এটাই শর্ত। NR আর MRটা যখন সমান হবে, এবার NR MR যদি, তাহলে ম্যাক্সিমামটা কত হচ্ছে, এটা 0 বসে, বাকি যেটা থাকলো সেটাই হলো সর্বোচ্চ। ঠিক আছে, এরকম করে করতে পারো। আচ্ছা, নেক্সট চলে আসি, যেটা খুব গুরুত্বপূর্ণ, রিল্যাক্সেশন টাইম বা স্লথনকাল। 20 নম্বর প্রশ্ন, স্লথনকাল। টাও রিল্যাক্সেশন টাইম মানে কলিশন, দুটো কলিশনের মধ্যে যে ডিস্টেন্স, ইলেকট্রনগুলো যখন সংঘাত করে তাদের যে সংঘাতের মধ্যবর্তী যে সময়কাল, ডিস্টেন্সটাকে তো ফ্রি পাথ বা মুক্ত পথ বলে, আর সময়টাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। এবং সেখান থেকে আমরা এর সঙ্গে আমাদের কি বার করতে দিয়েছে, রিল্যাক্সেশন টাইম মানে দুটো সংঘাতের মধ্যবর্তী যে সময়কাল, তাকে সংঘাত আমার স্লথনকাল বা রিল্যাক্সেশন টাইম বলে। তো এখান থেকে বিচলন বেগের সম্পর্ক। তো আমরা যদি মনে করি একটা ইলেকট্রনের উপর যে ফোর্স কাজ করে, ই তড়িৎ ক্ষেত্রে যদি ইলেকট্রনটা যায়, তাহলে ফোর্স হচ্ছে ইই। এবার ইলেকট্রনের ভর যদি এম হয়, তাহলে ইই বাই এম হচ্ছে তার ত্বরণ। তাহলে টাইম আমরা কি করে বার করব? স্লথনকাল মানে ইলেকট্রনের যে পারস্পরিক সংঘাতের মধ্যবর্তী সময়কালকে রিল্যাক্সেশন টাইম বা স্লথনকাল বলে। মানে যে সময়ের মধ্যে ইলেকট্রনগুলো সংঘাত ঘটাচ্ছে না, মানে গ্যাস অণুর মতন অনেকটা। তো এবং টাউর যে সময়, সে সময় সে কত পথ যায়, ল্যামডা পথ, মানে মুক্ত পথ যায়। তো ল্যামডা সমান আমরা লিখতে পারি হাফ এ টাউ স্কোয়ার। ঠিক আছে, ল্যামডা সমান আমরা লিখতে পারি হাফ এ ইন্টু টাউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ল্যামডাটা পেয়ে যাচ্ছি। এবার ল্যামডা বাই টাও আসছে হাফ এ, মানে হচ্ছে ই হলো ফোর্স বাই এম ইন্টু টাও। টাও একটা নিচে নিয়ে এসছি, তা ল্যামডা বাই টাও মানে ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড, তাহলে এটাই হচ্ছে অনুপ্রবাহের বেগ। তাহলে এটা আমি এখানে লিখছি, তাহলে ল্যামডা বাই টাও হলো ভিডি গড় বেগ, সমান হলো ই বাই 2m ইন্টু টাও। এটাই হচ্ছে অনুপ্রবাহের বেগের সাথে স্লথনকালের ভিডি সমান ই টাও বাই 2m হিসেবে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের ল্যামডা বাই টাও হচ্ছে আমাদের ডিস্টেন্স বাই টাইম মানে অ্যাভারেজ স্পিড, মানে গড় বেগটাকে আমি এখানে অনুপ্রবাহের বেগ বা ভিডি দিয়ে রিপ্লেস করে দিলাম। আর ইটা হচ্ছে ফোর্স, হলো ইলেকট্রনের আধান, একটা ইলেকট্রন আধান তড়িৎ ক্ষেত্র ই ক্যাপিটাল ই। তাহলে বল হচ্ছে এফ সমান কিউই, তাকে ভর দিয়ে ভাগ করেছি, পেয়ে গেছি ত্বরণ। ত্বরণকে হাফ এটি স্কোয়ার, একটা টাও নিচে নিয়ে গেছে, একটা টাও পড়ে আছে, তাহলে ল্যামডা বাই টাও সমান হচ্ছে আমাদের গড়বেগ। গড়বেগ সমান চলে এলো হাফ এটি, এটা বসিয়ে দিলাম, দিয়ে সেখান থেকে অনুপ্রবাহের বেগ আর স্লথনকালে আর একটা ভাবেও করা যায়, আর একটা সমান পাওয়া যায়। একটা ভাবেও আমরা ভাবতে পারি ভিডি ইকালস টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এই কনসেপ্ট থেকেও করলে আমাদের ভিডি চলে আসে, ইউটা তো 0, ই বাই এম ইন্টু টাও। এটা দিয়েও আমাদের দুটো কনসেপ্টই আছে, তোমরা দুটো যে কোনো একটা রিলেশন করলেই হয়ে যাবে। আমি বলবো তোমরা প্রথমটাই করবে, সেটাই ভালো হবে। প্রথম কনসেপ্টটাই করতে পারো, সেটা বেশি সুবিধা হবে, এটাই বেশি ব্যবহার করা। যেটা চাইবে, যদি বলে প্রমাণ করতে দেয়, এটা প্রমাণ করো ভিডি ইকালস টু ই টাও বাই এম ইন্টু ই, তাহলে এরকম করতে পারো, কিংবা এটা
এখানে একটা সাধারণত মাইনাস দেওয়া হয়, এটাকে যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে ইলেকট্রনের জন্য। এখানে একটা মাইনাস চিহ্ন ভেক্টর ফর্মে যদি তোমরা লেখো তাহলে ইলেকট্রন যেহেতু তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যায় তার জন্য একটা মাইনাস সাইনও তোমরা ইউজ করতেই পারো। ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা 21 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমার ভিডিও ক্লাসে করিয়ে দেওয়া আছে, তো তোমরা দেখে নিতে পারো কারশফের সূত্রের মধ্যে, বা যখন আমি টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক সমাধান করিয়েছিলাম সেখানেও করিয়ে দিয়েছিলাম, তো সেখানেও তোমরা ফলো করে নিতে পারো। ওকে, কিংবা তোমরা একটা কাজ করতে পারো, গত বছরের যে এবিটিএ টেস্ট পেপার সেখানেও কিন্তু অনেক প্রশ্ন টেস্ট পেপারের পেজ সমাধান করিয়ে দেওয়া আছে, তোমরা সেগুলোও ফলো করতে পারো। এমসিকিউ কয়েকটাতে করিয়ে দেওয়া নেই, বেশিরভাগই এমসিকিউ করিয়ে দেওয়া আছে, তো সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও র্যাপিড টেস্ট করিয়েছিলাম গত বছর, সেটাও দেখতে পারো। আমি 6 নম্বর প্রশ্নে আমাদের এখানে 22 নম্বর প্রশ্নে চলে যাই। বলছে 0 ডিগ্রি উষ্ণতায় দুটি পরিবাহী রোধ R1 R2 এবং রোধের উষ্ণতা গুণাঙ্ক α1 α2 টি ডিগ্রি উষ্ণতায় এদের যুক্ত করা হলো, যুক্ত করে শ্রেণী সমবায় যুক্ত করে উত্তপ্ত করা হলো, সেক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক কত হবে? তো আমরা জানি RT = R0 × 1 + α_t। তো এবার প্রাথমিক রোধ বলেছে R1 0-তে, তাহলে R1 ড্যাশ তাহলে কত হবে? R1 × 1 + α1t, আর R2 ড্যাশ হবে R2 1 + α2t। ঠিক আছে, 0 ডিগ্রিতে রোধ বলেছে R1 R2, টি ডিগ্রিতে রোধ প্রথমটা ধরলাম R1 ড্যাশ, দ্বিতীয়টা R2 ড্যাশ। তো এদের প্রশ্ন দিয়েছে শ্রেণী সমবায় যুক্ত করা হলো, অতএব R সিরিজ সমান তাহলে কত হবে? R1 ড্যাশ + R2 ড্যাশ সমান তাহলে ওখান থেকে চলে আসছে, দেখো এই দুটো আমাদের যোগ করে দিতে হবে, তাহলে R1 × 1 + α_t + R2 × 1 + α2t। তাহলে ব্র্যাকেট তুলে দিলে এটা আসছে R1 + R2, যদি আমরা তাহলে এখানে ব্র্যাকেট তুলে আসছে, তাহলে এখানে আসছে আমাদের R1 α1 + R2 α2t, এরকম একটা আকারে চলে এলো। ওকে, তো RS তাহলে এই দুটোকে যখন R1 R2 ছিল 0 ডিগ্রিতে, 0-তে তুল্য রোধ যদি বলি এটা বললাম RS ড্যাশ, এটা হচ্ছে টি ডিগ্রিতে তুল্য, আর 0-তে ধরলাম RS, তাহলে সেটা কত হতো? R1 + R2। তাহলে এখানে যদি R1 R2টা কমন নিই, R1 + R2টা কমন নিলাম, তাহলে এটা আসছে 1 + R1 α1 + R2 α2 বাই R1 + R2 × t, এরকম আকার চলে এলো। তাহলে এটাকে আমি লিখতে পাচ্ছি, অতএব RS ড্যাশ = RS, এটা RS ছিল 0 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে তুল্য রোধ কত ছিল? R1 + R2 ইন্টু 1 + এটাকে বললাম টি ডিগ্রিতে আলফা, তাহলে আলফা × t। তাহলে দেখো তুল্য α_s নাম দিলাম, তাহলে α_sটা চলে এলো তুল্য রোধের উষ্ণতা গুণাঙ্ক, তাহলে এলো R1 α1 + α2 R2 α2 বাই R1 + R2। এটাই হচ্ছে রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের উষ্ণতা গুণাঙ্ক নির্ণয়ের সূত্র। তাহলে 0 ডিগ্রিতে তুল্য রোধ RS, টি ডিগ্রিতে আমরা সেটা ধরে নিয়েছি RS ড্যাশড, সেখান থেকে আমরা সমাধান করে ফেললাম। অবশ্যই এটা ভালো করে দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা পরের যে প্রশ্নে চলে যাব। মোটামুটিভাবে যে থিওরি প্রশ্নগুলো বলছি এর বাইরে খুব একটা কিছু আসবে না, বা আসার মতো নেই। বড় যে প্রমাণ, এখান থেকে আমাদের 5 নম্বরে একটা বড় প্রশ্ন আসে, তো 5 নম্বর 3-এ খুব একটা আসে না, 2 আসে, 5 আসে, আর এমসিকিউ আসে, তো তার জন্য খুবই গুরুত্ব দিতে হবে এটা। 24 এটা দেখাই, 23 এটা তোমরা চেষ্টা করবে, আশা করি পেরে যাবে।
বলছে দেখাও যে তড়িৎ প্রবাহ যখন বর্তনীর বিভিন্ন শাখায় বিভক্ত হয় তখন ওই বিভাজন এমনভাবে হয় যাতে বর্তনীর বিভিন্ন রোধে উদ্ভূত তাপ সর্বনিম্ন হয়। তো বলছে প্রবাহ যখন বর্তনী বিভিন্ন শাখায় ভাগ হয়, তড়িৎ শক্তি তড়িৎ ক্ষমতার যে ভিডিও ক্লাস আছে সেখানে গিয়েও এটা পেয়ে যাবে। এই যে প্রবাহটা গিয়ে ভাগ হচ্ছে বর্তনীর বিভিন্ন শাখায়, সেটা এমনভাবে হবে যাতে করে এই রোধগুলোতে যে মোট উৎপন্ন তাপটা মিনিমাম হয়। তো এখানে ধরলাম I1 প্রবাহ গেল, এখানে I2, তাহলে টি সময় উৎপন্ন তাপ, তো আমরা জানি সমান্তরাল সমবায় যখন মানে বিভক্ত হবে বিভিন্ন শাখায়, সমান্তরালেই তো বিভক্ত হয়, শ্রেণীতে তো বিভক্ত হয় না। তো সমান্তরাল সমবায় ভি কনস্ট্যান্ট, মানে IR গুলো সমান হতে দেখাতে হবে। I1 R1 যা হবে I2 R2 তাই হবে। যদি হয় তার মানে সেটা ন্যূনতম, সেক্ষেত্রে তাপটা মিনিমাম, এবং সেটাও দেখাবো। তাহলে উৎপন্ন তাপ যদি H বলি তাহলে সেটা কত হবে, I1 স্কোয়ার R1T বাই জে প্লাস I2 স্কোয়ার R2T বাই জে। তো টি বাই জেটা তো কমন, এটাকে আমি লিখছি I1 স্কোয়ার R1 প্লাস I2টাকে লিখছি, I2টাকে লিখতে পারি দেখো I মাইনাস I1। তো এইটা এখানে ভ্যারিয়েবল কোনটা, I1। এই সমীকরণে মোট কারেন্ট I, এবার এর মধ্যে কতটা R1 এ যাবে কতটা R2 তে যাবে, তার মানে I1টা এখানে ভ্যারিয়েবল বা চলরাশি হিসেবে কাজ করছে। তাহলে DH DI1টা কত আসে, T বাই জে, এটা আসছে হচ্ছে 2I1 R1 মাইনাস এনে 2I মাইনাস I1 ইন্টু R2। মাইনাসটা কেন এসছে বুঝতে পেরেছো, ভেতরটাকে একবার ডিফারেন্সিয়েট করে নিয়েছি আমি আগে। তাহলে এটা আসছে টি বাই জে 2T বাই জে I1 R1 মাইনাস এইটা মানে I2 R2। এবার H সর্বনিম্ন হবে DH DI1, এটা কত হবে, 0 হবে। তাহলে ম্যাক্সিমামের বা মিনিমামের ক্ষেত্রে তাহলে 0 কখন হচ্ছে, তার মানে 0 হতে গেলে ব্র্যাকেটটা 0, অতএব I1 আর R1 সমান I2 R2, অতএব I1 বাই I2 হবে। এটাই আমরা জানি সমান্তরাল সমবায় প্রবাহ মাত্রা কি অনুপাতে ভাগ হয়, রোধের ব্যস্ত অনুপাতে, এবং এক্ষেত্রে রোধের ব্যস্ত অনুপাতে ভাগ হয় বলেই প্রবাহতে পরিবাহীর মধ্যে মোট উৎপন্ন তাপটা সর্বনিম্ন হয়। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন হলে DH DI1টা 0, সেখান থেকে আমরা এটাকে প্রমাণ করে ফেললাম এটা কি করে আসছে। ওকে, আচ্ছা এবার কিছু অঙ্কে চলে যাওয়া যাক। বাকি যে প্রশ্নগুলো তোমরা একটু দেখবে, সময় এগিয়ে চলেছে, অনেকটাই হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল ক্লাসের আমাদের। আমি সময় না বাড়িয়ে তোমরা থিওরি প্রমাণগুলো চেষ্টা করবে, তোমাদের বইতেই পেয়ে যাবে বা আমার ভিডিও ক্লাসেও পেয়ে যাবে, আমি দেখিয়ে দিয়েছিলাম। আমি আর 2-1টা অঙ্ক দেখি, আজ ক্লাস শেষ করে দেবো। 26 নম্বর যে প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন বলছে 5 ওহম রোধের একটি শান্ট আছে, 5 ওহম রোধের একটি শান্টকে 45 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো গ্যালভানোমিটারের সাথে। একটা গ্যালভানোমিটার আছে যার রোধ 45 ওহম, এর সাথে একটা 5 ওহম রোধের শান্ট করা হয়েছে। শান্ট সবসময় সমান্তরালে যুক্ত করা হয়, এসটা হচ্ছে 5 ওহম, এর সাথে একটা 84 ওহম রোধকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। 84 ওহম, 5 ওহম রোধের একটি শান্টকে যুক্ত 45 ওহম রোধের এক বিশিষ্ট গ্যালভানোমিটারকে 84 ওহমের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো, এবং সমবায়কে একটা সোর্স দিয়েছে কত, 4.5 ভোল্ট, আর আভ্যন্তরীণ রোধ কত বলেছে, 1.5 ওহম। প্রশ্ন দিয়েছে কি, শান্টের প্রবাহ মাত্রা, ব্যাটারি, গ্যালভানোমিটার এবং শান্টের প্রবাহ মাত্রা কত, মানে এখান দিয়ে I যাচ্ছে, Iটা কত, ব্যাটারি থেকে কত কারেন্ট বেরোচ্ছে, গ্যালভানোমিটার দিয়ে কত কারেন্ট যাচ্ছে, শান্ট দিয়ে
কত কারেন্ট যাচ্ছে, এই তিনটে বার করতে। তাহলে কি বার করতে হবে? ব্যাটারি দিয়ে কত কারেন্ট আসছে, গ্যালভানোমিটার দিয়ে কত কারেন্ট আসছে, শান্টের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা তুল্যরোধটা বার করে ফেলি। তুল্যরোধ দেখো 5 আর 45 প্যারালাল, তাহলে 45 গুণ 5 বাই 45 যোগ 5 মানে 50 প্লাস 84 প্লাস 1.5। ওকে, আমরা তিনটে প্যারালালে যুক্ত আছে, সেই তিনটে আমরা এই দুটো প্যারালাল তার সঙ্গে শ্রেণী, এটাও আভ্যন্তরীণ রোধ শ্রেণী। তাহলে 45 গুণ 5 ডিভাইডেড বাই 50 প্লাস 1.5 প্লাস 84 90। তুল্যরোধ চলে এলো 90 ওহম। বর্তনীর তুল্যরোধ চলে এলো 90 ওহম। ওকে, তাহলে আই কত হবে? আই মানে তো হচ্ছে ই বাই, এটা ই বাই বা ভি বলতে পারো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়েছে আমাদের 90, তাহলে হচ্ছে 4.5 বাই 90 মানে 1/20 অ্যাম্পিয়ার, মানে 0.05 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে ব্যাটারির প্রবাহ মাত্রা বেরিয়ে গেল 1/20। আচ্ছা, গ্যালভানোমিটার কত হবে, আইজি কত হবে? আইজি হবে আই ইন্টু, দেখো এখানে আইটা গিয়ে ভাগ হবে 45 কি ব্যস্ত অনুপাতে ভাগ হয়, এক্ষুনি দেখলাম। তাহলে এটা আসবে কত, 5/50 মানে 1/10 মানে 1/200 অ্যাম্পিয়ার। আর আইএসটা তাহলে কত হবে, বাকিটা 1/20 মাইনাস 1/200 কত আসছে সেটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। ওকে, তো প্রথমটা আসছে হচ্ছে 1/20 মানে 0.05, এটা আসছে 0.05 অ্যাম্পিয়ার, এটা আসছে 0.005 অ্যাম্পিয়ার, 0.005, এটা আসছে 0.045 অ্যাম্পিয়ার। তাহলে প্রত্যেকটার আমরা প্রবাহ মাত্রা কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করে ফেলেছি। ওকে, এই ধরনের প্রবলেম আমাদের দিয়ে থাকে, তো এগুলো একটু ভালো করে দেখবে তোমরা। অঙ্কের কোনো সাজেশন হয় না, আমি কিছু টাইপ অঙ্ক দেখিয়ে দিচ্ছি, থিওরিতে আশা করি সমস্যা হবে না। অঙ্কগুলো কিন্তু ভালো করে তোমরা করবে, এই টাইপের অঙ্কগুলো বেশি করে করবে, তার জন্যই, কারণ অঙ্কের কোনো ফিজিক্সে আলটিমেটলি কোনো সাজেশন হয় না, থিওরি গুরুত্ব দিয়ে বলা যায়, কিন্তু অঙ্ক কিন্তু বলাটা মুশকিল আছে। আচ্ছা, এবার 27 নম্বর। 27-এ বলছে 9 ওহম রোধের একটি দীর্ঘ সুষম তারকে বাঁকিয়ে একটি বৃত্ত গঠন করা হলো। বৃত্ত গঠন করা হলো, তারটির পরিবাহীর 1/3 ব্যবধানে অবস্থিত দুটো বিন্দুতে, মানে এটাকে যদি আমরা তিনটে ভাগ করি, মানে এখানে যদি কেন্দ্রে বলি, মানে এরকম একটা দূরত্ব, এটা 1/3 দুটো বিন্দুতে, এটা এআরবিটা মোট যে দৈর্ঘ্য, তার যদি পুরো দৈর্ঘ্যটা এল হয়, 9 ওহম হয়, তার মানে এইটুকুনি রোধ হচ্ছে 3 ওহম, তাহলে এটা 3 ওহম, বাকিটুকুনি হচ্ছে 6 ওহম। 1/3 অবস্থিত দুটো বিন্দুতে একটি তড়িৎ কোষ যুক্ত করা হলো, একটা ব্যাটারি জুড়ে দিয়েছি। তাহলে নিচটা কেন 3 ওহম আশা করি বোঝাতে পারলাম, কারণ 1/3 বলেছে। ব্যাটারির ভোল্টেজ বলেছে 1.5 আর আভ্যন্তরীণ রোধ বলেছে 0.5 ওহম। তো কি বার করতে দিয়েছে, বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। ওকে, ছবিটা আশা করি বোঝা গেল। তাহলে এইটা যদি 9 ওহম হয়, তার নিচটুকুনি বলেছে 1/3, মানে এটা 3 ওহম, বাকিটা 6। তাহলে এই দুটো কিসে আছে, 6, তাহলে এ বির সাপেক্ষে এটা 6, এটা 3, তাহলে প্যারালাল। তাহলে আর ইকুইভ্যালেন্টটা কত আসছে, 6 গুণ 3 বাই 6 যোগ 3 প্লাস আভ্যন্তরীণ রোধ হচ্ছে এটা, তাহলে আই চলে আসছে, ভোল্টেজ হচ্ছে 1.5 বাই আর ইকুইভ্যালেন্ট। এটা আমরা ক্যালকুলেট 2 নম্বরের অঙ্কের জন্য দিয়েছি, আমি 2 নম্বর 3 নম্বর মিশিয়ে প্রশ্ন করেছি, আলাদা করার সময় পাইনি, তার জন্য এটা আমাদের আসছে 9 দুগুণ মানে 2, 2.5, তাহলে 1.5 ভাগ 2.5, 0.6 অ্যাম্পিয়ার। এটা আসছে আমাদের 2.5 ওহম,
তাহলে এটা আসছে 1.5 বাই 2.5 মানে 0.6 অ্যাম্পিয়ার। বর্তনীর প্রবাহ মাত্রা হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার। 1/3টা বুঝে নিতে হবে। পুরো ওহমটা বলেছিল, পুরো রোধটা বলেছিল 9 ওহম রোধ, তো বাকিটা নিচটা যদি 1/3 অংশ হয়, বাকিটা হচ্ছে 2/3 অংশ। 1/3 অংশটা তার মানে 3 ওহম, তাহলে বাকি পড়ে থাকলো 6 ওহম, ওপরটা 6 ওহম। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট 28 নম্বর অঙ্কটা দেখি। আঠাশ নম্বর অঙ্কটা তোমরা একটু ভিডিও ক্লাসটা ফলো করো। আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি। 4টে রোধ বলেছে, 2, 4, 8, 6 হুইস্টন ব্রিজের 4টে বাহু রোধ, 2 ওহম, 4 ওহম, 8 ওহম, 6 ওহম। কোনো সময় এইভাবে দেবে না, পি কিউ আর এস। ওকে, দেখতেই পাচ্ছি আমরা আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ। কারশফের সূত্র দিয়ে সলভ করতে হবে। তো এখানে কি বলে দিয়েছে, একটা গ্যালভানোমিটার বলেছে 50 ওহম। এখানে একটা গ্যালভানোমিটার আছে যার রোধ 50 ওহম, আর এখানে একটা ব্যাটারি দিয়ে দিয়েছে, সেটা 2 ভোল্ট। ওকে, তো এখানে বলেছে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। আমি সমীকরণগুলো একটু দেখিয়ে দিই, তোমরা সমাধান করে নেবে। তো আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ বা অপ্রতিমিত হুইস্টন ব্রিজের ক্ষেত্রে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা 0 হয় না। তো সেটা সমাধান করার জন্য অনেক নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম আমি কেসিএল প্রয়োগ করে, কেসিএল কেভিএল এগুলো প্রয়োগ করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে ধর একটা কারেন্ট আই যাচ্ছে, আই গিয়ে এর একটা অংশ এদিকে যাবে, এদিকে যাবে, গ্যালভানোমিটার দিয়ে যাবে আইজি। এটা ধরো বললাম এ বি সি ডি। আবার এইদিকে একটা কারেন্ট যাবে, এখানে যাবে, দিয়ে এখানে আবার বেরিয়ে চলে আসবে আই হয়ে। তো এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা লুপ অ্যানালাইসিস দিয়ে করতে পারি। এটা যদি ধরি I1, এটা বললাম I2, এটা I3, এটা I4। আশা করি দেখা যাচ্ছে সব ঠিকঠাক, প্রত্যেকটা কত কি ভ্যালু লিখেছি, হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে, আশা করি অসুবিধা নেই। ওকে, তো আমরা এখানে দেখো I1 সমান দেখতে পাচ্ছি কেসিএল অনুসারে বি বিন্দুতে I1 সমান হচ্ছে I3 প্লাস আইজি। I1টা গিয়ে কিন্তু দুটো ভাগ হয়েছে, I1টা গিয়ে দুটো ভাগ, তাহলে I1 সমান আমি লিখছি VA মাইনাস ভিবি বাই 2 সমান I3 হচ্ছে ভিবি মাইনাস ভিসি বাই 4 প্লাস এটা হচ্ছে ভিবি মাইনাস ভিডি, ভিবি মাইনাস ভিডি বাই আমাদের 50। এটা 1 নম্বর। আচ্ছা, কোনটা কত ভ্যালু, ভিএ সমান 2। দেখো এটা 2 ভোল্ট যেহেতু, তাহলে এটাকে ধরলাম 2, এটাকে ধরলাম 0। ভিএ হলাম 2 ভোল্ট, ভিসি হচ্ছে 0 ভোল্ট। ভিবি বার করতে হবে, ভিডি বার করতে হবে। ওকে, এই দুটো দেওয়া থাকলো। আবার এই দিক থেকে যদি ডি বিন্দুর সাপেক্ষে বলি, তাহলে I2 আসছে, এটা কোন বিন্দু, বি বিন্দু, এটা যাচ্ছে ডি বিন্দুতে। ডি বিন্দুর ক্ষেত্রে I2 আসছে, আইজি আসছে, দুটো যোগ হয়ে যাচ্ছে, তাহলে I2 প্লাস আইজি ইকুয়ালস টু হচ্ছে I4। ওকে, দেখে নাও ছবিতে I2 আসছে, আইজি আসছে, যোগ হয়ে এদিকে চলে গেল, তাহলে I2 প্লাস আইজি। তাহলে I2 সমান লিখতে পারি VA মাইনাস ভিডি বাই 8 প্লাস ভিবি মাইনাস ভিডি বাই 50 সমান ভিডি মাইনাস ভিসি বাই 6। তো এই দুটো সমীকরণ দিয়ে প্রথমটা থেকে যেমন আমরা পাচ্ছি, দেখো ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি 2 মাইনাস, মানগুলো বসিয়ে দিচ্ছি, 2 মাইনাস ভিবি বাই 2 সমান ভিবি, ভিসি তো 0, তাহলে ভিবি বাই 4 প্লাস ভিবি মাইনাস ভিডি বাই হচ্ছে 50। এটা 1 নম্বর সমীকরণ। তো এখানে একটা ভিবি আর ভিডি দিয়ে সম্পর্ক পেলে বিচ্ছেদ করে নেবে ঠিক করে। আবার দ্বিতীয় থেকে পাচ্ছি কত, 2 মাইনাস ভিডি বাই 8 প্লাস ভিবি মাইনাস ভিডি বাই 50
সমান ভিডি বাই 6, এটা 2 নম্বর। তাহলে এই দুটো সমাধান করে তাহলে ফার্স্টে একটা ভিবি আর ভিডি দিয়ে রিলেশন পেয়েছো, পরেও একটা ভিবি ভিডি দিয়ে রিলেশন পেলে এই দুটো থেকে তোমরা ভিবি আর ভিডির মানটা বার করবে, করে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা এই দুটো বার করার পর এই দুটো থেকে ভিবি কত ভিডি কত ক্যালকুলেট করবে, অতএব আইজিটা বেরোবে কত ভিবি মাইনাস ভিডি বার তাকে 50 দিয়ে ভাগ করলে এত অ্যাম্পিয়ার পেয়ে যাবো। আইজি মানে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কত তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা বার করতে গেলে আমাকে ভিবি মাইনাস ভিডি বাই 50 করলেই চলে আসবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা ছায়াপ্রকাশনীর অনুশীলনীর অঙ্ক, এটা মানে এরকম টাইপের একটা অঙ্ক আছে, মানটা আমার কারেক্ট মনে নেই ওখান থেকে দিয়েছি কিনা, কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তো তার জন্য আনব্যালেন্সড হুইস্টন ব্রিজের কেভিএল আমরা এখানে কেসিএল প্রয়োগ করেছি, অ্যাপ্লাই কেসিএল প্রয়োগ করেছি, কারশফস কারেন্ট ল। তো সেটা অ্যাপ্লাই করে এটা করা হয়েছে সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণ সমাধান করবে, সমাধান করে ভিবি বার করবে, ভিডি বার করবে। যদি চাও সমাধান দেখতে, তার জন্য আমার ভিডিও ক্লাস আছে চলো তড়িতের কারেন্ট ইলেকট্রিসিটি, সেখানে কারশফস ল এর অ্যাপ্লিকেশনে কিছু প্রবলেম করিয়ে দেওয়া আছে, তোমরা একটু খুঁজে আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আচ্ছা, এরপর চলে আসি 29-এটা তোমরা চেষ্টা করবেন 30 নম্বর দেখাই, এটাই লাস্ট, আর দেখাচ্ছি না। 30-এর পর ভালো অঙ্ক পেরে যাবে তোমরা, না পারলে আমাকে জিজ্ঞেস করবে, চেষ্টা করবো বলে দেবার। ওকে, তো প্রশ্নগুলো ভালো করে করো তোমরা, শুধুমাত্র টেস্টের জন্যই নয়, টেস্টে হয়তো তোমরা পুরোটা কভার করতে পারবে না, তোমাদের সাথে বলতে গেলে খারাপই হলো, একটু সময় নিয়ে পড়িয়ে আর একটু টাইম দিতে পারতো, জানুয়ারির ফার্স্ট উইকে করতে পারতো, খুব ভালো হতো। এই হঠাৎ করে একদম ডিসেম্বর মাসে তোমাদের প্রজেক্ট করতে হচ্ছে, প্র্যাকটিক্যাল শুরু হয়েছে, তার লেখা, টেস্ট পরীক্ষা, 50 নম্বরের পরীক্ষা, এসব বলছে, খুব চাপের ব্যাপার। তোমার যেহেতু এপ্রিল মাসে পরীক্ষা, জানুয়ারির দিকে করলে খুব ভালো হতো, জানুয়ারির ফার্স্ট বা সেকেন্ড উইকে। তো কিছু করার নেই, যখন বলে দিয়েছে সরকার থেকে 13 থেকে 24 তারিখের মধ্যে শেষ করতে হবে, তো একটা তাই সব স্কুলগুলো দায় এড়ানোর জন্য পরীক্ষা নিচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, জিনিসটা খুবই খারাপ হয়েছে। 30 নম্বর ইম্পর্টেন্ট প্রবলেম, একটি পোটেনশিওমিটারে 1 মিটার দীর্ঘ 10টি তার আছে, তাহলে মোট দৈর্ঘ্য কত হলো 1 মিটার দীর্ঘ 10টি তার, তাহলে 10 মিটার। আচ্ছা, মোট রোধ হচ্ছে, পোটেনশিওমিটারের তারের রোধ হচ্ছে আর হচ্ছে কত 20 ওহম। আমরা সূত্রটা লিখেছিলাম প্রথমে একদম, সেটা নিয়ে আমরা করছি। আচ্ছা, পোটেনশিওমিটারে বিভবের নতিমাত্রা বলে দিয়েছে, বিভবের নতিমাত্রা এটা কাকে বলে বলে দিচ্ছি। বিভবের নতিমাত্রা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলে দিয়েছে 5 মাইক্রোভোল্ট পার মিলিমিটার। ওকে, সৃষ্টি করতে 2 ভোল্ট উৎসের সাথে কত রোধ যুক্ত করতে হবে, E0 বলে দিয়েছে 2 ভোল্ট, আর ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে আরএসটা বার করতে হবে। দেখো ব্যাপারটা বুঝানো, বিভবের নতিমাত্রা মানে পোটেনশিওমিটারের তারের প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন। তো কি বললাম কথাটা, এই ধর একটা এটা আমাদের উৎসের E0, এর সঙ্গে একটা আরএস যুক্ত আছে, এইটা হলো পোটেনশিওমিটারের সেই 10 মিটার তার, এল দৈর্ঘ্যের তার, যেটা রোধ বলে দিয়েছে R মানে 20 ওহম। তাহলে এর যে দৈর্ঘ্য এল, তাহলে এবির, তাহলে ভিএবিটা কত হবে সেটা আমরা কি করে বার করব, মানে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে আই কারেন্ট, তাহলে ভিএবি কত হবে আইআর, ভিএবি কত হবে আইআর হবে। তাহলে ভিএবি মানে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কত হচ্ছে আইআর, তাহলে আইটা কত E0 বাই মোট রোধ কত আর প্লাস আরএস ইন্টু আর। তাহলে একক দৈর্ঘ্যে বিভব পতন কত, পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ। এল দৈর্ঘ্যে বিভব পতন কত ভিএবি, তাহলে বিভবের নতিমাত্রা চলে এলো ভিএবি বাই এল, মানে E0 আর বাই এল ইন্টু আর প্লাস আরএস। এটার মান বলে দিয়েছে 5 মাইক্রোভোল্ট পার মিলিমিটার, মানে
5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভোল্ট পার মিটার। দুটোকে চেঞ্জ করলাম, মাইক্রোটাকে তুলে 10 টু দি পাওয়ার মাইনাস 6, মিলিটাকে তুলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই মানে ভাগ। তাহলে এটার আমাদের মান বলে দিয়েছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভোল্ট পার মিটার। তোমাদের পরীক্ষাটা দুদিন পরে নিলে খুব ভালো হতো, তোমরা একটু প্রস্তুতি নিতে পারতে। তো কিছু করার নেই, এখন বলে দিয়েছে পরীক্ষা নেওয়ার, যাই হোক সবই দায় এড়ানোর, পড়াশোনার কোনো গুরুত্বই নেই এখন যা পরিস্থিতি হয়েছে, মানে শুধুমাত্র দায় এড়ানো। স্কুল খুলেই পরীক্ষা কোনোদিন হয়? স্কুলের ক্লাস হলো না, প্র্যাকটিক্যাল হলো না, হঠাৎ করে এক গাদা প্রজেক্ট দিয়ে দিল, লিখতে হচ্ছে, জিনিসটা খুব বাজে ব্যাপার হলো। তো এইটার মানই আমাদের বলে দিয়েছে। তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, দেখো E0 কত? E0 হচ্ছে 2, আর হচ্ছে 20, এল হচ্ছে 10, RS-টা বার করবো, তাহলে RS প্লাস 20। তাহলে এখান থেকে আমাদের RS-টা ক্যালকুলেট করতে হবে, আমরা ক্যালকুলেটারে বসিয়ে দিই, চলে আসবে। তাহলে এটাই দেখো, এটা হচ্ছে 4 ভাগ 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, যেটা এলো 4 ভাগ, মানটা কত যেন ছিল, মাইক্রোভোল্ট পার মিলিমিটার, 2 ভোল্ট, 1 মিটার লম্বা 10টি তার। হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা ওটা দিয়েছিল কত? 20 ওহম, মোট রোধ 20 ওহম। তাহলে এটা আমাদের আসছে, এটা আসছে কত? 10, এটা 2 কাটলো, তাহলে 2 দিয়ে 4, 4 ভাগ 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 4 বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস RS প্লাস এটা মাইনাস, তাহলে আসছে আমাদের 20, 780 ওহম। হিসেবটা দেখে নেবে তোমরা, 780 ওহম। তাহলে এরকম একটা মান আসছে। আমি একবার তাও দেখে নেব মানটা আমরা ঠিক দিলাম কিনা। 1 মিটার দৈর্ঘ্য, প্রতিটিটার 1 মিটার, 10টি তার আছে, মোট রোধ 20 ওহম। পোটেনশিওমিটারের বিভবের নতিমাত্রা 5 মাইক্রোভোল্ট পার মিলিমিটার, মাইক্রোভোল্ট মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই মাইনাস 3, তাহলে এটা কেটে হলো মাইনাস 3। তাহলে মাইক্রোভোল্ট পার মিলিমিটার, বিভবের নতি বলে দিয়েছে, হ্যাঁ সব ঠিকঠাক আছে। দৈর্ঘ্য বসিয়েছি 10 মিটার, আমাদের E0 ছিল 2 ভোল্ট, E0 আর হচ্ছে 20 ওহম, মোট রোধ। হ্যাঁ তাহলে এখান থেকে উত্তরটা চলে এলো। ঠিক আছে, বাকি যে প্রশ্নগুলো আছে তোমরা একটু চেষ্টা করো, যদি না হয় আমাকে জানাবে, আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে একটু বলে দেওয়ার, হিন্টস দিয়ে দেওয়ার, সূত্র বা বইতে কোন জায়গা আছে বলে দেওয়ার, দেখে নেবে। তো চলো আজকে কারেন্ট ইলেকট্রিসিটি ইউনিট 2 থেকে কোন কোন জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে, যতটা পারবে দেখবে। এর মধ্যে কখনোই পুরোটা দেখা সম্ভব নয়। যে ইউনিটগুলো ভালো করে পড়া হবে সেইগুলো পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ যতটা পারবে সেটাই করবে, কোনো অসুবিধা নেই। টেস্টটাই শেষ কথা নয়, ফাইনাল আছে আমাদের। এখন আবার অনেক রকম কথা বলছে বটে, যাই হোক ফাইনাল পরীক্ষা হবে, এটা আমরা মাথায় রাখবো। কারণ এইটুকুনি সময়ের মধ্যে হঠাৎ করে বললাম 90 ফুল সিলেবাস পরীক্ষা নেবো, সেটা কখনো সম্ভব নয়। 50 নম্বরের উপর যে পরীক্ষা হচ্ছে সেটা দেখবে যতটা পারা যায়, সেটা তোমরা যতটা, যে ইউনিটগুলো হঠাৎ, তার মধ্যে আমাদের হঠাৎ করে নেক্সট আমি মডার্ন ফিজিক্স নিয়ে আসছি তোমাদের জন্য। মডার্ন ফিজিক্স থেকে কিছু প্রশ্ন আমি দ্রুত আলোচনা করে দেবো, তোমরা সেখানে দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আমি দেখি মডার্ন ফিজিক্সটা মঙ্গলবার, আজকে রবিবার রাত, মঙ্গলবার করিয়ে দেওয়া যায় কি না, কারণ সময়টা একটু কম আছে, আমিও সময় পাচ্ছি না, তার জন্য ভিডিও খুবই কম দিচ্ছি। তার জন্য আমারও খারাপ লাগছে, তোমরা অপেক্ষা করে থাকো ভিডিও ক্লাসের জন্য, কিন্তু আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না, স্কুল করে সব রকম কাজ করে টাইম পাই না। তো যাই হোক, আজকে একটু সময় পেলাম রবিবার, তো আজকে তোমাদের ভিডিওটা হয়তো তোমরা সোমবার কালকে পাবে। তো যাই হোক তোমরা করো ভালো করে যেগুলো করাচ্ছি আমি। এরপর মডার্ন ফিজিক্স মঙ্গলবার রাতে অবশ্যই চেষ্টা করব ভিডিওটা তৈরি করার, বুধবারে আশা করি তোমরা পেয়ে যাবে। কারণ মডার্ন ফিজিক্সটা যেহেতু অ্যাড করেছে তার জন্য আমি ওটাকে করিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, চলো যে ক্লাস এখানেই শেষ করছি।